স্বামীর ভালোবাসা, সন্তানের কোলাহল, নারীর চিরায়ত সুখ স্বপ্ন, বাঁচার প্রেরণা বল। হরেক আশার রঙিন স্বপ্ন, বনে কিশোরী কন্যা, পরের ঘর করবে আপন, বওয়াবে সুখের বন্যা। সবার কপালে জোটে না, মেটে না সে আশা, না ফুটে ফুল ঝরে যায়, বিষাদে পড়ে ঠাসা। আমার এটা লেখা কবিতার একটু অংশ। তাহলে কথাটার মূল ব্যাখ্যাটা হলো এরকম, মানুষ স্বপ্ন দেখে। আমরা প্রত্যেকটা মানুষ স্বপ্নের সিঁড়ি বানিয়ে কিন্তু এ পর্যন্ত আসছে। মানুষের স্বপ্নের সিঁড়ি না থাকলে আমরা আসতে পারতাম না। আর সবচেয়ে ঘটনা হলো, স্বপ্নের সিঁড়ির ফলাফলটা যদি দেখতে পেত কেউ, তাহলে মানুষের অস্তিত্ব থাকতো কি না সন্দেহ ছিল। সবাই মনে হয়, কেউ চাইতো যে আমার ছেলেটা রিক্সাওয়ালা হবে, তাইলে ওই সন্তানকে সে আর প্রতিপালন করতো কিনা সন্দেহ ছিল। যে রিক্সাওয়ালা জীবন, শেষ জীবনে 70 বছর 80 বছরে আমরা দেখি যারা বৃদ্ধাশ্রমে আছেন, সম্ভবত সে নিয়ে সংসার সাজাতেন না। যদি এটা উনি ছোটোবেলায় ধরতে পারতেন যে আমার ভবিষ্যৎ এই, তাহলে উনি জীবনে সংসার সাজাতেন না। 70-80 বছরের 85-90 বছরের রিক্সাওয়ালা পাই আমরা মাঝে মাঝে, শ্বাস গণ হয়ে যায়, 2 প্যাডেল মারতে পারে না। ও যদি চিন্তা করতো আমার টোটাল জীবনটাই এইরকম হবে, জীবনে প্রথম লগ্ন থেকে শেষ এই পর্যন্ত কষ্ট হতে, ও একসময় সুইসাইড করতো অনেক আগে। এই চিত্র যদি দেখতে পেত, তাহলে মানুষ কিন্তু আশায় বাসা বাঁধে, আশায় মানুষ আগায়, স্বপ্নে মানুষ আগায়। আজকে দেখেন কলেজ ভার্সিটিতে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে স্বপ্ন নিয়ে আগাচ্ছে যে আমি মাস্টার্স ডিগ্রি নেব, একটা ভালো বিসিএস অফিসার হবো, একটা কলেজের প্রফেসর হবো, বিভিন্ন স্বপ্ন দেখে। এই স্বপ্নগুলো যখন যে চাকরি পায় না, বয়স শেষ হয়ে যায়, কিছু করে লাস্টে ছোট্ট একটা জায়গায় না, এই স্বপ্নগুলো দেখলে সে আর এই পড়াশোনা করতো না। কিন্তু ইদানিং ছেলেরা এগুলো জেনে গেছে, অনেকটাই বুঝে গেছে, নেট দিয়ে সমস্ত ঘাটতি দিয়ে টোটাল বুঝে গেছে বলে দেখেন লেখাপড়ার প্রতি আস্তে আস্তে মানুষ উঠে যাচ্ছে, কর্মমুখী যা হচ্ছে কর্মমুখী শেখা যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। সেই যে প্রকৃত যে শিক্ষা, সেখান থেকে সরে আসতেছে মানুষ। তাহলে তারপরেও মানুষ স্বপ্ন দেখে। এই স্বপ্ন দেখার ভিতরে সবচেয়ে বেশি স্বপ্ন দেখে আমাদের মেয়েরা। এই সাইডে যারা আছেন, ডানপন্থী না বামপন্থী বলবো তোমাদের, এই পন্থীরা বেশি দেখে। তবে এরা স্বপ্ন দেখে আবার অন্যরকম। তার মানে স্বপ্নটা মনে হয় এরকম যে একটা ভালো বিয়ে হবে, এই স্বপ্নটা মনে হয় বেশি থাকে এদের। কারণ ছোটোবেলা থেকে এদের খেলাধুলাগুলো দেখেন। ছোটোবেলায় যখন গ্রাম্য, এখন আর এই খেলাগুলো নেই, ছোটোবেলায় যখন মেয়েরা খেলাধুলা করে, তখন ওই ও যাই প্রথম বই সাজে। আর ওই সমবয়সী স্বাস্থ্য ভাই বা পাড়া প্রতিবেশী যারা থাকে ছেলেগুলো, ওরা পুরুষই সাজে। ওরা যে বাজার থেকে বাজার করে নিয়ে আসে, জঙ্গল থেকে কাঠ খুঁটে আনে, কিন্তু চুলোর পাশে বসা কিন্তু মেয়েই। এবার রান্না যে করে দেয়, কি রান্না করে, বালি, মাটি, ইঁদুরের মাটি, গাছের পাতা, এই দিয়ে ছোটোবেলায় খেলে না, রান্নাবাড়ি খেলা কি বলে, রান্নাবাটি খেলা। তার মানে এরা ছোটোবেলা থেকেই বউ হওয়ার একটা স্বপ্ন দেখে। এটা ন্যাচারাল ব্যাপার, এটা প্রকৃতি। তাহলে এরা আর এক ধরনের স্বপ্ন দেখে। যদি আপনার ঘরে সন্তান থেকে থাকে, মেয়ে সন্তান থেকে থাকে, একটু খেয়াল করে দেখবেন, এরা আলাদা জাতের একটা প্রকৃতি, কষ্ট দেয় আসলে। এগুলো পরবর্তী স্মৃতিগুলো বাবাদের কষ্ট দেয়, নিজেরাও কষ্ট পায় এবং বাবাদেরও কষ্ট দেয়। মেয়েরা কিন্তু বাবার জন্য মেয়ে সন্তানগুলো কিন্তু আলাদা একটা জায়গা তৈরি হয়। দেখবেন আপনার বাড়িতে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আপনি অফিস টফিস গেছেন, দেখবেন যে মেয়েটা দৌড় দিয়ে চলে এসে ব্যাগটা ধরেছে, না জুতোটা খুলে দিয়েছে, নাইলে জড়াই ধরেছে, নাইলে আব্বু করে ধরেছে, ছেলেটা কিন্তু একটু দূরে থাকে। তাহলে পুরুষের জন্য, বাবার জন্য কিন্তু মেয়ের সন্তানটা একটা আশীর্বাদ। আর এই আশীর্বাদটা একসময় ওই সময় ভালো লাগে, খুব সুন্দর লাগে। আবার একসময় এটা কষ্ট হয়, যখন চলে যায় অন্যের ঘরে, তখন বিদায় দিতে যে বাবার কলিজাটা কোন জায়গায় ভাঙে, সেটা অনুভূতি সম্পন্ন বাবারা বোঝে। সব বাবারা যে বুঝবেন এটা আমি বলবো না, তারা বোঝে। বাবা মেয়ের বাড়িতে বেড়াতে গেছে, বাবা দেখবেন আপনি ছেলের বাড়িতে যান, বড় জোরে এসে রেল স্টেশনে উঠাই দিয়ে গেল দায়িত্বের জন্য। আর অফিস থাকলে আব্বু তুমি তাহলে ঠিক আছে, তোমার ট্রেন টিকিট কাটিয়ে দিয়ে গেলাম, তুমি যেও। আর মেয়েটা যে বাবাকে বিদায় দেয়, এটা কখনো খেয়াল করে একটু পিছনে তাকিয়ে দেখবেন, বাবা হলে সেই দেখবেন যে গাছ, যদি গ্রাম্য বিয়ে হয়, দেখবেন গাছের ফাঁক দিয়ে তাকাচ্ছে, অনেক দূর আছে, পর্দা দিচ্ছে, রাস্তায় যাওয়া যাবে না, গাছের ফাঁক থেকে যতদূর বাবার জামাটা পর্যন্ত দেখা যায়, রংটা পর্যন্ত দেখা যায়, তারপরে দেখে কল্পনায়, ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে বা বিভিন্ন জায়গা থেকে দেখে। আর যদি শহরে হয়ে থাকেন, দেখবেন ব্যালকনিতে এসে ঝুলে থাকবে বাবা কোথায় যাচ্ছেন। এই যে কষ্টটা কি বিদায় দিচ্ছেন, এই যে অনুভূতিতে আছে তিনি বুঝবেন। তাহলে মেয়েরাও কিন্তু এক ধরনের স্বপ্ন দেখেন।
মেয়েরা একটু পরের বাড়ির স্বপ্নটা একটু বেশি দেখে। ছোটোবেলার থেকেই দেখবেন রান্নাবাড়ি খেলা থেকে আরম্ভ করে সাজসজ্জার ভিতরেই সে একটা বউ সাজা, তাদের একটা খেলনা আছে। অবশ্য বউটা মাই সাজান, মা ছোটো কোলে নেয় তখন মায়ের আসল দিয়েই পেঁচিয়ে ধরে, দিয়ে দেখে বউ সাজাই কেমন লাগে, একটু টিপ দিয়ে দেয়, একটু সাজিয়ে দেয়, তার জন্য নিজে যদি সাজা থাকে সেই দিয়ে দেখে বউ দেয় কেমন হবে। এবং মেয়েরা যখন সাধারণত 6, 7, 4, 8, 9-এ পড়ে তখন থেকে সে নিজেই প্রস্তুতি নেয়, নিজে একটু সাজে, একটু লিপস্টিক দেয়, একটু নিজের একটা, মেয়েদের একটা আলাদা একটা আয়না থাকে। মেয়েদের অনেক কিছু স্মৃতি ফেলে যায় বাবার বাড়িতে, যদি প্রকৃত বাবা হন তিনি এইগুলো সব সংগ্রহ করেন একটা হৃদয়ের কোঠায়, হৃদয়ের আলমারিতে অনেক কিছু থাকে। আপনি বাড়ির ড্রেসিং টেবিলে দেখবেন কোনো না কোনো জায়গায় একটা দাগ আছে আপনার মেয়ের, হয় কমপক্ষে লিপস্টিকটা বেশি হয়েছিল, মুছে দিয়ে ওইখানে একটু মুছে দিয়েছে, অন্তত কমপক্ষে সেই দাগটা রয়ে গেছে। ওই আয়নাটার ভিতরে অনেক ছবি আছে, যদি আপনি দেখতে পারেন, আয়না তো ছবি থাকে না, তো সরে যায়, কিন্তু আয়নার ভিতরে অনেক ছবি আছে ওখানে সেট আপ দেয়া, যদি আপনি সে ভিতর থেকে দেখতে পাবেন ওইটার ভিতরে অনেক হাসি, অনেক বেংসি, অনেক সাজ্জা। ওই নিজেই একটু ঘোমটা দিয়েছেন, নতুন একটা রান্না কিনে দিয়েছেন, আমাকে বউ দেখাল, নিজে নিজে লজ্জা পেয়েছে, নিজে নিয়ে একটা হাসি দিয়েছে, ওর ভিতরে স্মৃতিটা আছে ওর মেমোরিতে। তাই মেয়েদের জায়গাগুলো আসলে একটু আলাদা। আল্লাহ তাআলা এই জিনিসগুলো বোঝার সবাইকে তৌফিক দেন, পৃথিবীটা আর একটু সমাজটা ভালো হোক। এই মেয়েগুলো নিয়ে যখন পরের বাড়িতে অসুখী হন, ওখানে যখন কাঁদে তখন সবচেয়ে বেশি কাঁদে বাবা। আবেগের অনেকগুলো শাখা প্রশাখা আছে। আপনাদের রোগীদের ভিতরে এরকম আবেগের অনেকগুলো জায়গা থাকবে। সেই জায়গায় ঠিক জায়গা মতো টাচ করাটা হলো সবচেয়ে আপনার নিপুণ শিল্পের পরিচয়। আপনি একজন ভালো নিপুণ শিল্পীও বটে। আমি মাঝখানে একটা পোস্ট দিয়েছিলাম এরকম। তাহলে আবেগের যে জায়গাটা, এটা হোমিওপ্যাথিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং আমাদের লাইফেও অনেক কিছু করতে হবে। আমরা তো আসলে কিন্তু আবেগ আপ্লুত, আবেগে চলি। আবেগ আবার আবেগ আপ্লুত কথাটা বলা যাবে না, আবেগগুলো সব প্রেম, ভালোবাসা, রাগ, শোক, দুঃখ, ভয়, হতাশা সবগুলো নিয়ে আবেগের শ্রেণীর। অতএব আমাদের মনোস্তরের যে মনোয়ালমারির যে কোঠাগুলো আছে, ওখানে আবেগের যে একটা কোঠা আছে, মনোয়ালমারির বেশ কয়েকটা কোঠা আছে, লক্ষণগুলোকে যদি ভাগ করতে পারেন, সাজাতে পারেন, নাইলে একত্রে গড়ে মিলে সব মনোলক্ষণ। কিন্তু যদি আপনি খুব ভালো নিপুণ শিল্পী হন, তাহলে একটা আলমারি ধরে নেন মনটা, ওর ভিতরে অসংখ্য ড্রয়ার আছে, একটা আলমারির ভিতরে অনেকগুলো ড্রয়ার থাকে, ওই ড্রয়ারের এক একটা জায়গা আছে। এগুলো খুব অতি সত্বর আপনাদের আমি জিনিসগুলো দেবো, একটা সাইন্টিফিকভাবে দেওয়ার চেষ্টায় আছি, এই জন্য একটু দেরি হচ্ছে। তাহলে এক এক ড্রয়ারে এক শ্রেণীর লক্ষণ থাকে। ড্রয়ারটা দিয়েছি আমি এই কারণের জন্য বলেছি যে ড্রয়ারটা দিলে আমার লক্ষণের আবেগগুলোকে আমরা ভাগ করতে পারবো, লক্ষণগুলোকে ভাগ করতে পারবো। এখন তো মানসিক লক্ষণগুলো আসলে একটা জগা খিচুড়ির মতো হয়ে আছে, মিশ্র হয়ে গেছে। এগুলোকে আমি সাজাতে চাচ্ছি যে আসলে উৎপত্তিটাকে, উৎপত্তি অনুযায়ী আমি এক একটা ড্রয়ার করেছি, যে এই উৎপত্তি থেকে, তার মানে রাগ থেকে যে লক্ষণগুলোর মানসিক সৃষ্টি হবে সেগুলো আমি সব এক ড্রয়ারে রেখে দিলাম। যেগুলো প্রেম থেকে আসবে লক্ষণগুলো সৃষ্টি হবে, প্রেম থেকে অসংখ্য মানসিক লক্ষণ সৃষ্টি হবে, সেগুলো সব বিচ্ছিন্ন অবস্থায় আছে, এগুলো সাজিয়ে গুছিয়ে আপনার একটা ড্রয়ারে রেখে দেন। ঠিক আছে? হতাশা, আমাদের প্রত্যেকটা জীবনে হতাশা, সামনের যে ভবিষ্যৎ আসছে আল্লাহ মাহবুদই জানেন কোন জেনারেশন আমরা পেতে যাচ্ছি। ঠিক আছে? অত্যন্ত বিক্ষিপ্ত একটা জাতি পেতে যাচ্ছি আমরা সামনে। তাদের জন্য হোমিওপ্যাথিকে আমাদের নতুন করে একটু সাজসজ্জা না দিয়ে আমরা পুরনোভাবে আগাতে পারবো না। টিকে থাকতে হলে আমাদের এগুলোকে আরও সাইন্টিফিকভাবে আনতে হবে। তাহলে সেই হতাশার থেকে সৃষ্ট যতগুলো লক্ষণ আছে সেগুলো আপনি এক ড্রয়ারের ভিতরে রেখে দেন, দিয়ে সেই ড্রয়ারের একটা ঔষধ রেখে দেন, এক শ্রেণীর ঔষধ রেখে দেন, যে না, আমার হতাশাজনিত যে মানসিক লক্ষণগুলো সৃষ্টি হয় তার জন্য এই শ্রেণীর মেডিসিনগুলো কাজ করবে। এইভাবে সুসজ্জিত করতে হবে, না হলে এলোমেলো হয়ে যাবে। সুসজ্জিত হলে হবে কি, সুসজ্জিত থাকলে আপনার কাজ সহজ হবে এবং কাজটা সুনির্দিষ্ট হবে, সুনিপুণ হবে, সঠিকভাবে হবে, না হলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। তাহলে সেই সজ্জাটাই আমরা চেষ্টায় আছি এবং দেব। যাই হোক, আমরা এই ভূমিকায় বা খুব বেশি বড় হয়ে গেছে, আমরা যে উদ্দেশ্যে যেতে চাচ্ছি, আমরা যে 4টা লাইনের কবিতা পড়লাম, সেই আবেগ, ওখান থেকে আমরা আবেগ আপ্লুত হলাম। তাহলে এই যে আশা আকাঙ্ক্ষায় যে মেয়েটা স্বপ্ন দেখলো, সেই স্বপ্ন কিন্তু একসময় ভেঙে যায়। আর আমি বলছিলাম যে পৃথিবীর তাবৎ মানুষ আর একটু উঠে আসুক বিবেকের কাছ থেকে, মনের কাছ থেকে উঠে আসুক, যে মেয়েটা যে সংসারে যাক সেখানে তারাও বুঝুক যে মেয়েটা তার সর্বস্ব, সব স্মৃতি, সব কিছু ফেলে বাবার বাড়িতে, তার রক্তের বন্ধন, সম্পর্ক, অসংখ্য চিহ্ন,
অসংখ্য স্মৃতি, ছোটোবেলার থেকে সেই চলাফেরা ওঠা বসা, কত নাচ গান, কত হাসি খুশি, কত খেলনা, কত গাছের সাথে, পুকুরের সাথে, ঘাটের সাথে, বাগানের সাথে, পথের সাথে কত স্মৃতি লুকিয়ে আছে। সেগুলোকে সব কিছু ফেলে দিয়ে, একদম সব কিছু নিঃস্ব করে সব কিছু ফেলে দিয়ে একজনের হাত ধরে চলে যান সুখের আশায়। স্বামীর সংসারে সুখী হবেন, সন্তানরা আসবে, সব কিছু নিয়ে একটা সুন্দর সুখ গড়াবে। এই স্বপ্নটাই তো আমরা বলেছি এই কবিতার 4 লাইনের ভিতরে। সেই স্বপ্নে যখন ভাঙন ঘটে যারা বা ঘটায় যারা বা পরিস্থিতি ঘটায় যারা, তারা আসলে এক ধরনের কি বলা যায়, কি উপমা দেওয়া যায়, তারা এক শ্রেণীর পাপী। ঠিক আছে, এই স্বপ্ন ভঙ্গে ঘটাতে একটা টোটাল জীবনকে শেষ করে দেন। এখন এইখানে দেয়ার ভিতরে কিন্তু এক এক জায়গায় ক্ষেত্র এক একটা আছে। কেউ আছে বাবার বাড়ি থেকে যৌতুক নিয়ে আসো, কেউ আছে তুমি সুন্দরী না, কেউ আছে পরকীয়ায় প্রেমে এই ধরনের ঘটনা ঘটায়, কেউ আছে রোগ শোকের জন্য হয়। আমরা সেখান থেকে অসংখ্য হাজার হাজার নারী অসুখী হয়ে আছে, হাজার হাজার নারী অক্ষম হয়ে আছে, হাজার হাজার লক্ষ কোটি নারী সংসার ভেঙেছে, হাজার হাজার নারী সংসারে এখনও দুঃখ কষ্ট চাপা দিয়ে সংসার করে যাচ্ছে। তার ভিতর থেকে একজন নারীর গল্প বলবো আমরা। সেই নারীটা হলো সিপিয়া, আমাদের একটা ঔষধ সিপিয়া। এই সিপিয়াকে চিনতে হলে আমি কতগুলো সিমিলারিটি দেব। সেই সিমিলারিটি সাধারণত আমরা যে প্রুভিং লক্ষণে যে সিমিলার পেয়েছি সেখান থেকে কিছুটা ভিন্নপন্থীতে দেব। কিসের জন্য? আমাদের পড়াটাকে আরও সুনির্দিষ্টভাবে ধরে রাখার জন্য, মেমোরিতে আরও ভালো সেট আপ দেওয়ার জন্য, বেশি দিন মনে রাখার জন্য এবং সহজ করার জন্য কিছু দেব। সেটা হলো, আমরা প্রথমেই আসি, সিপিআর নারী কোথার থেকে শুরু হলো তার রোগের সমস্ত খেলাগুলো, যত রোগে সে ভোগে সেখান থেকে মূল কোন জায়গা থেকে শুরু হলো তার, এবং সেটার মূল সারমর্মটা কি, সেন্ট্রাল সেন্সেশনটা কোন জায়গার থেকে শুরু হলো সেটা আমরা দেখব। আপনারা হোয়াইট বোর্ডের দিকে তাকান, হোয়াইট বোর্ডের ভিতরে এক জায়গায় লেখা আছে ঠাসা। এবার এইখানে যে কবিতাটা বলেছি ওইখানে ঠাসা দিয়ে শেষ করেছে, এই জন্য ঠাসা কথাটা আমি নিয়েছি। তার ভিতরে ঠাসা মানে চাপা পড়া। কি চাপা পড়েছে? তার চাপা পড়ে কি হয়েছে? এক অক্ষমতা। এখন আমাদের এই অক্ষমতায় কি দুঃখ কষ্ট তার চাপা পড়েছে, কি সংসারের এত ব্যর্থতা চাপা পড়েছে, কির জন্য তার জীবনটা বিচ্ছিন্ন হলো? একটা অক্ষমতা। তাইলে আমার মূলত সিপিআর মূল প্রধান যে লক্ষণটা আসবে, আমি মনে করি সেই বিন্দুটা, কেন্দ্রবিন্দুটা, আপনারা যখন একটা এখানে একটা কম্পাস ধরে একটা বৃত্ত আঁকাবেন, তখন যেখানে কাঁটাটা বসবে, কম্পাসের কাঁটাটা, ওইটা হলো কেন্দ্র। তার কেন্দ্র থেকে পরিধির দিকে অনেক কিছু হবে। তাহলে কেন্দ্রটা কি? আমার সিপিআর কেন্দ্রটা হলো অক্ষমতা। এই কথাটা আপনাকে মনে রাখবেন। এইবার আসতে হবে অক্ষমতাগুলো কী কী, সেগুলো আমি কয়েকটা এখানে আপনাদের লিখে দিয়েছি। প্রথম অক্ষমতা হলো যৌন মিলনে অক্ষমতা। সিপিআর নারী, আপনারা বইগুলো যেদিন যে ওষুধটা পড়াবো সেদিনই পড়ে দেখবেন। যৌন মিলনে অক্ষমতা। এই কেন অক্ষমতা হয়েছে সেটা জানেন? সেটা হলো তার ইউটেরাসের রক্ততঞ্চয় বা রক্ত সঞ্চয়। ঠিক আছে, রক্ত সঞ্চয় যখন হয়েছে তখনই সেখানে উপদাহ হয়েছে, তারপরে প্রদাহ হয়েছে, পরবর্তীতে হয়তো বা ইনফেকশনও হয়েছে। ঠিক আছে, তাহলে ইরিটেশন, ইনফ্লামেশন অ্যান্ড ইনফেকশন এই পর্যন্ত গেলে তখন ওইগুলো প্যাথোলজিতে যে ধরা পড়ে, তখন আমরা বলি আমরা রোগী হয়ে গেছি। কিন্তু রোগ শুরু হয়েছে অনেক আগে। রোগ শুরু হয়েছে তার ওই ঠাসার থেকে শুরু হয়ে, বা চাপা পড়ার থেকে, অবরুদ্ধতা থেকে, বা ওই রক্ততঞ্চয় থেকে, যেটা তখন প্যাথোলজিতে নেই। এই জন্য প্যাথোলজি হলো একটা পরিপক্ক ফল। আমি যেটা বলেছি পোস্টে সেদিন, যে আমরা প্যাথোলজিতে সাধারণত যেগুলো, ওটা ধরে নেন একটা পরিপক্ক ফলটা যখন পরিপূর্ণ হয়েছে তখন আমি ছবি দেখে পেয়েছি, ওইটা রোগ নয়। তার মানে আম গাছ আমি লাগিয়েছি, একটা টক আম গাছের আম খেয়ে বিচিটা লেগেছি, ওইটা ছিল মূল প্রকৃতি, যে আমের জাতটাই ছিল টক, অতএব সে টক আমি দেবে। এবার প্যাথোলজিতে যে দেখবে কি, ওই গাছটা বড় হবে, হবে, ফুল হবে, মুকুল হয়ে টয়ে একদম আমের কুড়ি হবে, তারপরে আম পাকবে, এইবার যে আমি একটা ফল পেলাম, সেই ফলটা হলো প্যাথোলজি। অতএব প্যাথোলজির এই জন্য কিন্তু হোমিওপ্যাথিতে প্যাথোলজির মূল্যায়ন কম। একেবারে সর্বনিম্ন লক্ষণ হলো প্যাথোলজিক্যাল সিমটম। এর আগে আমার অনেক কিছু আছে। তাহলে আমার কি হলো? যৌন মিলনে অক্ষম আমার সিপিয়া। গোপনে শুধু আইসে আপনার কাছে বলবে না, ডাক্তার সাহেব আমি কিন্তু যৌন মিলনে অক্ষম, আমার একটু ঔষধ দেন, অন্য অন্য জিনিস দিয়ে শুরু করবে।
অনেক কিন্তু লজ্জায় বলবে না, আপনার ওখানে যেতে হবে। তারপরে 2 নম্বরটা কি আছে, ডিম্বাণু উৎপাদনে অক্ষম। ঠিক আছে, তার মানে দেখবেন আমাদের সিপিয়া বাচ্চা হচ্ছে না, বিয়ে হয়েছে 8 বছর 10 বছর 18 বছর পার হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না, অথবা যদি হয় বাচ্চা পড়ে যাচ্ছে 3 মাস থেকে 5 মাস বা 7 মাস, এমন লেখা আছে বিভিন্ন বইয়ে, ওটা ঠিক সুনির্দিষ্ট না, তবে অনেক সময় ঘটে। কিন্তু আমি সিপিআর রোগী পেয়েছি যেগুলো 1.5 মাসে 1 মাসেও অ্যাবর্শন হয়ে যায়, এরকম ঘটনাও দেখেছি যদি সিপিআর রোগী হয়। আচ্ছা, তারপরের লক্ষণটা আছে গর্ভ উৎপাদনে অক্ষম। তার মানে সে প্রথম লক্ষণ হলো যৌন মিলনে অক্ষম, দ্বিতীয়টা ছিল হলো ডিম্বাণু উৎপাদনে অক্ষম, তারপরেরটা আসলো গর্ভধারণে অক্ষম। অনেক সময় ডিম্বাণু ফোটে, গর্ভ ধারণ করতে পারে না, গর্ভ হয়ই না, ডিম্বাণু ঠিকই ফুটে যায়, গর্ভ ধারণ হচ্ছে না, গর্ভ সঞ্চয় হচ্ছে না। তারপরেরটা কি আছে, গর্ভ উৎপাদনে আর ধারণে দুটো। তার মানে গর্ভ উৎপাদনই করতে পারে না, ধারণ করা তো উৎপাদন হবে, তারপর সেইটাকে ধরে রাখবে 10 মাস পর্যন্ত, সেটা হলো ধারণ। আমি বোঝাতে চাচ্ছি এটা। তার অনেক সময় গর্ভ উৎপাদনই হয় না, মানে কনসেপ্টই করে না। আবার অনেক সময় কনসেপ্ট করে, সেটাকে ধারণ করে রাখতে পারছে না, কারণ বাচ্চাটা যে জরায়ুতে বসবাস করবে 10 মাস, সে ঘর বসত বাড়িটাই যদি ভালো না হয়, তাহলে সেইখানে এই নবজাতক এই ভ্রূণ কী করে টিকবে? টিকবে না। অতএব সেও ওখান থেকে ওই বাড়ি থেকে চলে আসে, অ্যাবর্শন হয়ে চলে যায়, তাহলে সেখানেও তার একটা অক্ষমতা। তারপরের অক্ষমতাটা কি আছে, জরায়ুর অবস্থান ধরে রাখতে অক্ষমতা। কথাটা কি বুঝেছে দেখেন, এগুলো কিন্তু সব আপনার ম্যাটেরিয়ামেটিক্যাল লক্ষণ পড়ে দেখবেন, হয়তো কথাটা আমি একটু ভিন্ন আঙ্গিকে বলেছি। আপনারা পড়বেন কি, জরায়ুর স্থান সত্যি, জরায়ুর নিচে নেমে আসা, জরায়ুর বহির্নির্গমন, এভাবে বইগুলো বিভিন্ন ম্যাটেরিয়ামেটিক্যাল বলে গেছে। তার মানে কি, অবস্থানে রাখতে অক্ষমতা বলেই তো বিচ্যুতি ঘটেছে, আমি সেটাই বলতে চেয়েছি। তাহলে জরায়ুটার যে জায়গাটা আছে, যেভাবে সে লিগামেন্টে ধরে থাকে, সেইখান থেকে সে ছেড়ে দেয়, তার মানে ওটাকে সে ধারণ করতে পারে না, একদম সরাসরি আপনাদের রোগের ভিতরে পাবেন এটা। তারপরে কি আছে, যথার্থ ঋতুস্রাবে অক্ষম। যথার্থ বলতে এখানে আমাদের বইগুলো অনেকগুলো আছে ঋতু অনিয়মিত বা ঋতুস্রাব অনিয়মিত। অনিয়ম বলেন কি, অনিয়মের ভিতরে তো অনেকগুলো হয়, দেরিতে হয়, নাইলে বারবার হয়, নাইলে 4 মাস 5 মাস পরে হয়, নাইলে মাসের ভিতরে 3 বার 4 বার হয়, না হলে অল্প একটু হয়, না হলে বেশি পরিমাণ হয়, সবগুলো কোথায় কিন্তু এক অনিয়মিত হয়। তাহলে আমাদের সিপিআর ঋতুস্রাবের যে একটা সক্ষমতা বা একটা নিয়ম, সেখানেও সে অক্ষম, সেখানেও সে নিয়মিত না, হয় 2-4 মাস বন্ধ আছে, অথবা বেশি হয়ে যাচ্ছে, অথবা কম হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ঘটনা হতে পারে। সেটাকে বলেছি যথার্থ ঋতুস্রাব, যথার্থ যেটা নিয়মভাবে যেটা উচিত সেটা তার হয় না, সেখানেও সে অক্ষম। তারপরে আছে মাতৃত্ব লাভে অক্ষম। মাতৃত্ব মহিলাদের জন্য, আগে যে মহিলাদের কথায় আসছিলাম, যে মহিলাদের আবেগের কতগুলো জায়গা আছে, তার ভিতরে মাতৃত্ব একটা খুব বড় জায়গার আবেগ। আমার একটা সন্তান হবে, একটা সন্তান এসে যে কষ্ট দেয়, ঠিক আছে, এই 7 মাস 8 মাসের পরে যে পেটের ভিতরে যে নাথিগুলো দিচ্ছে, মুভমেন্টগুলো করছে, না দিলে দেখবেন পরের দিন আয় টেনশন হচ্ছে কি জানি, কালকের থেকে বাচ্চা নড়াচড়া করছে না, দেখেন। অথচ ওই লাথিটা দিলে যে একটা তার কষ্ট হওয়ার কথা, সেটাকে সে ভুলে যায় অন্য কারণের জন্য, মাতৃত্বের জন্য ভুলে যায়, ঠিক আছে। তাহলে সেই মাতৃত্বের জায়গাটা যখন না হয়, তখন একটা মহিলার জীবন আর একটা বিশাল বড় ব্যর্থতায় পড়ে যায়, সেখানেও সে অক্ষম। আমার এই সিপিআর সেখানে একটা অক্ষমতা। অথবা তারপর হতে কি, তারপর একটা আছে আমাদের একটা নর্মাল একটা অক্ষমতা আছে, দুধ হজম করতে অক্ষমতা, দুধ হজম হয় না সিপিআর। তাহলে এই যে এগুলো যেগুলো দিয়েছি সবকটা কিন্তু দৈহিক অক্ষমতা, ফিজিক্যাল অক্ষমতা। এখন এতগুলো ফিজিক্যাল অক্ষমতা, ধরি আমার একটা রোগীর ভিতরে এতগুলো নাই, একটা বা দুটো আছে বা একটা আছে, সেই অক্ষমতা তাকে কিন্তু আর এক ধরনের অক্ষমতা সৃষ্টি করে দেবে, মানসিক স্তরে যে একটা করে দেবে। যেমন একটা জিনিসই ধরেন, যে কোনো একটা ধরেন, প্রথমটাই ধরি আমরা, প্রথমটা কি লেখা আছে, যৌন মিলনে অক্ষমতা। এখন যৌন মিলনে যখন অক্ষমতা হবে, তখন একটা নববধূ তার মনের ভিতরে একটা রোগ আসবে না, যে স্বামীর এই জিনিসটা সহ্য করে, এই রোগটা আমার কত বড় সংসারে একটা অশান্তি সৃষ্টি করে দেবে। স্বামীটার পেছ থেকে যখনই আমি আস্তে আস্তে বিমুখ হবো, স্বামীটা হয়তো আবার অন্যদিকে মুখিত হবে, এরকম একটা টেনশন আস্তে আস্তে মাথায় ঢুকবে না। এই শুরু হয় কিন্তু মেন্টাল স্টেটে হ্যামারিং শুরু হয়, ঠিক আছে। আবার মনে করেন না আপনারা সব যে ফিজিক্যাল স্টেটের হ্যামারিংগুলো যে মনো স্টেটে যে বিশাল বাধা হয়, আবার মনো স্তরের হ্যামারিংগুলো ফিজিক্যাল স্তরেও কিন্তু যে হয়, এগুলো যেগুলো আমি আগে পড়িয়েছি বা আবার আপনাদের পড়াবো।
সাইকোসোমাটিক সিমটম যদি পড়াই তখনই আপনারা এই জিনিসটা বুঝে যাবেন। সাইকোসোমাটিক সিমটম, এটার একটা বিস্তর ব্যাখ্যা আছে, পড়াবো। আগে একদিন অল্প আলোচনা হয়েছিল। আচ্ছা, যে কোনো একটা যদি হয়, এখানে আমাদের সাথে 8টা না 9টা 10টা ছিল, আমি 8টা তুলেছি এখানে। এই 8টা থেকে যে কোনো যদি একটা জিনিস হয়, তার কি তার মানসিক মনস্তরে প্রভাব পড়া শুরু হবে? হবে না? হবে। যদি বাচ্চা না হয়, মনস্তরে প্রভাব সৃষ্টি হবে না? আর অমুকে কি সুন্দর বাচ্চা নিয়ে ধোলে, বাচ্চা নিয়ে কোলে, কত সুন্দর খেলে, আমি যদি এই আনন্দটা পেতাম। আর না পাওয়া জায়গায় আনন্দটা খুব বেশি হয়, তা জানেন? যেটা না পাওয়া যায় সেইখানে আশাটা বা সুখটা বা অনুভূতিটা খুব বেশি আকারে থাকে। না জানি কি পাওয়ার ভিতরে অতটা আনন্দ আছে কিনা আমি জানি না, না পাওয়ার ভিতরে কিন্তু আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, যেমন স্বপ্নে যতটা সুখ পাওয়া যায় বাস্তবে অতটা সুখ আছে কিনা জানি না। আবার স্বপ্নে মাঝে মাঝে কষ্ট পাই, আমরা বিপদে পড়ে কষ্ট পাই। এই কষ্টগুলোর বাস্তবে কষ্ট হতে আছে, স্বপ্নেরটা মনে একটু বেশি অনুভূত হয়। আচ্ছা, যাই হোক, তাহলে আমার ফিজিক্যালি যে কোনো এই 8টা এখানে তোলা আছে, 8টার ভিতরে যদি একটা হয়ে থাকে, তার জন্য আমার মানসিক স্তরে আমরা অল্প কাটে তুলেছি, কেন দিতে গেলে অনেক বড় যাবে। তার ভিতরে প্রথমটা কি আছে? সুখ আনন্দ বোধের অক্ষম হয়ে যায়। তখন অক্ষম না, জাস্ট এখানে আসবে অভাব, অভাব। ঠিক আছে? যখন এটা বাচ্চা হবে না, তখনই তার সুখ আনন্দ সংসারের এইটার থেকে সে দূরে সরে যাবে। তখন তার ভিতরে বিমর্ষতা আসবে। পরেরটাই কি আছে তাই দেখা বোঝা যাবে। স্বামী সংসার সন্তানে অনাগ্রহ সৃষ্টি হয় আমাদের। যাদের হয়ে গেছে তারাও এক ধরনের অসুখে বোঝে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় বা অনীহা সৃষ্টি হয়। আমাদের বইগুলো নিয়ে সাধারণত লেখা আছে সেপিয়া, স্বামী সন্তানের পরে অনীহা, কর্তব্য পালন করে না। ঠিক আছে? তার মানে এগুলো সৃষ্টি হয় কিন্তু মেন্টাল স্টেট থেকে মূলত শুরু হয়। তার ভিতরে কোনো একটা রোগ বাসা বাঁধতে পারে, অথবা সরাসরি মনের রোগও বাসা বাঁধতে পারে। তার ভিতরে সৃষ্টি হয় তারপরে একটা মনোকষ্ট। এই সব কিছু মিলিয়ে একটা মনোকষ্ট সৃষ্টি হয়। এই মনোকষ্ট সৃষ্টি হওয়ার পর থেকে তার ভিতরে কিন্তু এই বৈরাগ্য ভাবটা চলে আসে। এই বৈরাগ্য ভাবটা যখনই চলে আসে, তখনই সংসারের প্রতি কিংকর্তব্য মোহটা কী করা উচিত, কী করা উচিত না। অনেক সময় এই কিংকর্তব্য মোহের চেয়ে আরও বেশিটা হয় উদাসীনতা। সংসারের মধ্যে একদম টোটাল উদাসীন হয়ে যায়। রান্না বান্না, খাওয়া, স্বামীর যেটুকু সেবা যত্ন করা, সন্তানদের যেটুকু করা, সেটা থেকে সে বিমুখ হয়ে নিজের মতো করে নিজে একাকিত্বে বাসা বেঁধে পড়ে থাকে, নিজের একটা জগৎ তৈরি করে পড়ে থাকে। সেই জগৎটাই হলো আমাদের সিপিআর জগৎ। এখন আমার সিপিআর রোগীটা হলো অনেকগুলো কজেশনের জন্য, অনেকগুলো কজেশন। কী কী কজেশন হতে পারে? সহবাসে কষ্ট। এখন কোনো মহিলার যদি আমরা আগে একদিন আলোচনা করেছিলাম, একটা মহিলার সহবাসেভাবে কষ্ট হচ্ছে, অথচ স্বামী ওভার সেক্সুয়াল, খেলা শুরু হয়ে গেল না, সেখানে অশান্তি শুরু হয়ে গেল না। মহিলার নিজের মনের ভিতরেই তো একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল যে আমি মনে হয় অপরাগ হয়ে যাচ্ছি সংসারের জন্য। এরকম একটা লুকায়িত ঘটনা থাকতে পারে। ঠিক আছে? তাহলে এই সিপিআর মূলত সে ধাতুগতভাবে আমাদের এই যত কিছু কজেশন বলি না কেন, এই কজেশনের পিছনে আর এক মহাজন রয়ে গেছেন, মহাজনী কজেশন। সেটা হলো মায়াজম। সেটা হলো মায়াজম। এই মায়াজম দিয়ে দেখা গেলো সেই ইন্ধন দিতে থাকে। যদি এরকম সরাসরি কজেশন বা উদ্দীপক কোনো ঘটনা থাকে বা এরকম পরিপোষক কোনো ঘটনা থাকে, সেগুলোর সাথে মায়াজম আরও ইন্ধন দিয়ে রোগীকে আরও বেশি বিমোহিত করে ফেলে বা আরও অকার্যকর করে ফেলে। তাহলে আমার এই কারণের জন্য হোক অথবা মায়াজমাটিক কারণের জন্য হোক, সে যে কোনো একটা কারণে আক্রান্ত, তার মানে যৌন অক্ষমতা, যৌন অর্গান। আমরা যে কটা আলোচনা করলাম সব কটা যৌনকেন্দ্রিক, যৌনতন্ত্রকেন্দ্রিক, যৌন যন্ত্রকেন্দ্রিক। ঠিক আছে? তাহলে এর যে কোনো একটা ঘটনা ঘটবে, সেটা মায়াজম ঘটে থাকে। আর এগুলো তো পরিপোষক বা উদ্দীপক কারণের ভিতরে আসলো, কিন্তু মূল ঘটনাটা ঘটিয়েছে মায়াজম। তাহলে এই ঘটনার জন্য সে কি হলো? এখন সে অক্ষম হয়ে গেল সব কিছুতে। এই অক্ষমতা যখনই সৃষ্টি হলো, একটা অক্ষম মানুষ যদি নিজেকেই নিজে বুঝে ফেলে যে আমি অক্ষম, সে আরও দ্রুত অক্ষম হতে থাকে এবং নিজে বিমর্ষিত হতে থাকে এবং সব কিছু থেকে একটা জিনিস গুটিয়ে নেয়, যেটা আমি প্রথম দিয়ে শুরু করেছিলাম, যে মানুষের আশা আকাঙ্ক্ষা শুভ স্বপ্নই মানুষকে ধাপে ধাপে উঠিয়ে নেয়। এবং আপনার কর্মচঞ্চলতা, আগ্রহ, যা কিছু হয় না কেন, এগুলো কিন্তু হয় আমাদের আশা। যখন সে নিরাশ হয়ে যায়, তখন কিন্তু মানুষ আস্তে স্তব্ধ হয়ে যায়, তখন আর সামনের সিঁড়ি ওঠে না, তখন ক্রমান্বয়ে নিচের দিকে নেমে যায়। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষ বাদে দুই একটা রেয়ার থাকবে সব জায়গায়, অধিকাংশ মুরব্বীরা তাদের কাছে স্বপ্ন দেখানোর চেষ্টা করবেন, তারা দেখবে না। দেখবেন যারা বয়স হয়ে গেছে 80-90, আর কোনো মতে বাঁচবে, অসুস্থ হয়ে গেছে, বিছানায় যে কোনো সময় মারা যাবে, তাদের যাই যদি আপনি বলেন বাবা এই একটা 10 তলা বিল্ডিংয়ের ফ্ল্যাটের একটা
করে নিয়ে আসছি, পাশ করে নিয়ে আসছি, ইঞ্জিনিয়ারিং প্ল্যান পাশ করে নিয়ে আসছি, দেখবেন সেই সুখ অনুভূতি নাই। সেই 10 তলার সুখ অনুভূতি এখন আর নেই, কারণ তার সুখ অনুভূতি হয় চিতা অথবা কবর, তার স্বপ্ন ওদিকে হয়ে গেছে, কারণ সে এখন আর আশা করে না, আশার জায়গাটা দেখে না। তাহলে এই আশার জায়গাটা না থাকলে কিন্তু মানুষ একটা বিমর্ষতা, বিষাদগ্রস্ততা আসে, কারণ তার সংসার জীবনের সুখ স্বপ্ন তার দেখা হয়ে গেছে যে না আমার দ্বারা পারবো না, আমার পরাপর 4-5টা সন্তান আমার সব ওই রকম 3 মাস 4 মাস পরে অ্যাবর্শন হয়ে গেছে, আর হবে না, আমার দ্বারা সম্ভব না। সে একটা কিন্তু বিমর্ষতায় বিষাদের নিপতিত হয়ে যায়। যখনই এই বিমর্ষতা হয়ে যায়, এই বিমর্ষতার স্বপ্ন যখন তার এসে আমার দ্বারা আর হবে না, তখন কি হয়, সে ওই সংসার ছেড়ে দিয়ে ওই কিং কর্তব্য বা ওই যে আমরা যে বলছি বিষণ্ণ বা উদাসীন হয়ে যায়, আর লাগবে না, কারণ তখন আর দায়িত্ব কী হবে সংসার দিয়ে, যে স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন ভঙ্গ ঘটে গেছে অনেক আগে। এইখান থেকে খেলাটা শুরু হয়ে গেল আমার সিপিআর। তাহলে এই যদি আমার সিপিআর রোগীর চিত্র হয়, তাহলে কোথা থেকে পেলাম এই লক্ষণগুলো? ম্যাটেরিয়ামেডিকা থেকে। ম্যাটেরিয়ামেডিকা কোথায় পেলো? প্রুভিং লক্ষণের ভিতর থেকে প্রুভ করে পেরেছে। এবার আমরা দেখি এটাকে আর একটু সহজ করা যায় কিনা, সেটাই আমাদের প্রচেষ্টা। যে সিপিআর মাছ, যেটাকে বলা হয় ক্যাটল ফিশ, ঠিক আছে, এই ক্যাটল ফিশ এর নিজেই যৌন যন্ত্র ক্রিয়ায় প্রকৃতভাবে সৃষ্টিগতভাবে সে দুর্বল। তার যৌনতন্ত্র, সন্তান উৎপাদন এবং যৌনতন্ত্র কেন্দ্রিক যতগুলো ক্রিয়া আছে সেখানে সে দুর্বল। এই জন্য সিপিয়া মাছের বা ক্যাটল ফিশ মাছের টোটাল স্টাডি করে দেখবেন সিপিয়া মাছ স্বামী সহবাস পছন্দ করে না, স্বামী সঙ্গ পছন্দ করে না। সঙ্গ তো দূরের কথা, সহবাসের সঙ্গ অনেক দূরে, সঙ্গই থাকতে চায় না, পুরুষের সঙ্গই থাকতে চায় না। পৃথিবীর সমস্ত প্রাণীগুলোর কাজে হলো একটা জুটি তৈরি করে না, তাই না? একটা বিড়াল, যারা কিছু বোঝে না আমরা বুঝি, দেখবেন তারপর ওই বাচ্চা হচ্ছে, সঙ্গ খুঁজে নিছে, কোন সময় নিছে আপনি জানেন না। মাঝে মাঝে দেখবেন দুজনে ওই আর একবারের বাগানের ভিতরে, ওই টিনের চালের উপরে, কুকুর ঠিকই এটা বন্ধু বেছে নেয়, পাখিকেও তো কথাই নেই, সুন্দর করে বাসা থেকে তারা জুটি তৈরি হয়ে আসে। পৃথিবীর সমস্ত জায়গায় এই আকাঙ্ক্ষাটা থাকে, একজন বিপরীত লিঙ্গের যৌন সঙ্গী থাকবে। সিপিয়া মাছটা তার স্বামীর থেকে বা পুরুষ জাতি থেকে একটু আলাদা থাকে, একা একা ঘুরে বেড়ায়। পরে দেখবেন লেখা আছে যে সিপিয়া মাছ একা একা ঘুরে বেড়াতে পছন্দ করে, দলবদ্ধভাবে থাকে না। সিপিয়া মাছ সন্তান বাচ্চা, অনেক মাছ আমাদের দেশীয় মাছগুলো দেখি আমরা, কই মাছ, টাকি মাছ, শোল মাছ, বাচ্চা ছেড়ে দিয়ে কি বাহারা দিয়ে চেহারা শুকিয়ে যায় না, শরীর শুকিয়ে যায় না, অন্য রং ডোরা দাগ কেটে আর মাছকে চেনাই যায় না যে মাছটা সেফটি এরকম হলে কেন। পাহারা দিতে দিতে না খেয়ে খেয়ে ওই দেখবেন অন্য মাছের তাড়া করে কীরকম, আবার অন্য মাছে তাড়া করলে নিজে মুখের ভিতরে নেয়, ছোটো যখন রেণু থাকে মুখের ভিতরে নিয়ে নেয়। তেলাপিয়া মাছে ওই কাজ করে। তাহলে সন্তানের জন্য মায়ের একটা বিশাল জায়গা থাকে, বিশাল একটা জায়গা থাকে। সিপিয়া মাছের এটা নেই। সিপিয়া মাছ বাচ্চা ছেড়ে দিয়ে উনি নিজের মতো চলে যায়। তাহলে দেখেন আমার যে ভেষজ দিয়ে ঔষধ তৈরি হলো, সে সংসার বিভাগী, সন্তান বিভাগী, স্বামী বিভাগী। সে তো জন্মগতভাবেই আমার সিপিয়া মাছ, সেভাবেই তার প্রকৃতির সৃষ্টি হয়েছে। তাহলে দেখেন আমার ঔষধের সাথে সাদৃশ্য কতটা হচ্ছে প্রাকৃতিক। আপনারা সিপিএ যারা পড়েছেন সংক্ষেপে একটা সবাই এই লক্ষণটা দেখেছেন। লেখা আছে সিপিআর নাকের উপরে বা মুখের উপরে ঘোড়ার জিনের মতো, অনেকে বলেছেন। এত বড় এই উপমা দেওয়া আছে না, ঘোড়ার জিন শেখার মতো বা পড়ার মতো বা দেখার মতো আমাদের বহুত মানুষের এখন আর সৌভাগ্য হয় নাই, ঠিক আছে? অথবা এমন একটা উপমা দিতে হবে যেগুলো চেনা যায়। যাই হোক, সেটা ঘোড়ার জিনের মতো হোক, ডোরা কাটা হোক, আড়াআড়ি দাগ হোক, যেভাবে হোক, এই নাকের উপরে দাগ পড়ে বা মেস্তা জাতীয় একটা দাগ থাকে নাকের উপরে। এটা কিন্তু জরায়ুর নিদর্শন। সাধারণ মানুষরা বলে তোর নাকের উপরে জটা পড়েছে, তোর তো জরায়ুতে সমস্যা। তাতে দেখেন সেই প্রাচীন যে কথাগুলো সেখানেও এখানে মিল আছে, ঠিক আছে? এইবার সিপিয়া মাছের চেহারাটা দেখেন, চেহারার ভিতরে কি সুন্দর করে ডোরা কাটা দাগ আছে, ডোরা কাটা দাগ আছে। আপনারা এখানে দেখে নেন, হ্যাঁ, এই যে এখানে দেখা যায় ডোরা কাটা দাগ দেখা যায়। হ্যাঁ, এইবার আসেন, তাহলে আমরা দুটো লক্ষণ প্রমাণ করালাম আমার ভেষজের চরিত্র দিয়া। আমার রোগীর দুটো লক্ষণ ইতিমধ্যে হলো। একটা হলো তার ডোরা কাটা দাগ, 2 নম্বরে হলো আমার রোগীকে বলেছে সিপিয়াকে যে স্বামী সন্তান সংসারের প্রতি অনীহা। তাহলে দুটো জিনিস আমরা প্রমাণ করতে পারলাম আমার ভেষজের সাথে।
তৃতীয়, যদি আমরা অন্য কিছু খুঁজতে চাই, আপনার বইয়ের ভিতরে লেখা আছে দেখবেন যে সিপিআর গঠনগত সমস্যা আছে। এই সিপিআর মাছটার ভিতরে কোনো কাটা নাই, সিপিআর মাছের ভিতরে অন্যান্য মাছের যে কাটা আছে, সিপিআর মাছের ভিতরে কোনো কাটা নাই, জাস্ট একখান কার্টিলেজ, একটা চ্যাপ্টা, একটা অস্থি, এরকম এরকম পাতলা একটা চ্যাপ্টা কার্টিলেজ, নরম কুরকুরে হাড্ডির মতো একটা কার্টিলেজ দিয়ে তৈরি। ঠিক আছে, আমার সিপিআর মহিলাদের বইগুলো পড়ে দেখবেন, সিপিআর মহিলার পিসের পাছার অংশ, বাংলায় আমরা বলি যেটা বুঝতে সুবিধা হবে, এই পাছার এই হিপের জয়েন্ট হাড় চাপা, এই চাপা কারণের জন্য জরায়ু কিন্তু চাপা পড়ে। এই জরায়ু চাপা কারণের জন্য কিন্তু বাচ্চা ধারণ করে রাখতে পারে না, কারণ ওইখানে জায়গাটা প্রসারিত হয় না বাচ্চা আসার পরে। এই জন্য নির্দিষ্ট একটা সময় যখন হয়, 3.5 মাস 4 মাস হয়ে যায়, 5 মাস হয়ে যায়, তখন বাচ্চার আর বসত বাই থাকে না, ওই হাড় চাপার জন্য। আপনার বই বলে গেছে যে পিছনের মহিলার নিতম্ব সমান, আগামাথা সমান, এইভাবে বলেছে। সিপিআর মাছেরও দেখেন, মাছের একটা শেপ থাকে না, লেজ চিকন, এরকম লেজ চিকন থাকে না পিছনে। সিপিআর মাছটা দেখেন, ছবিটা দেখেন, তার ওই লেজ চিকন, শেপ ঠিক নেই, শেপমেন্ট ঠিক নেই, গঠনগত ঠিক নেই। আমার সিপিআর রোগীটাও শেপমেন্ট ঠিক নেই, পিছন থেকে দেখা যায় যেন পুরুষালী। তাই মানে কি, পুরুষের পাছায় মাংস কম থাকে। কিসের জন্য? সিপিআর হাড়ি চাপা, চ্যাসিস চাপা, ওখানে আর কতটুকু ফুলে উঠবে। ঠিক আছে, চ্যাসিস মানে হলো, আমি যেটা বোঝাতে চেয়েছি, গাড়ির একটা স্ট্রাকচার থাকে, চ্যাসিস থাকে, দেবেন ওপরে আইনে বডি বাড়ানো হয়, আমাদের কঙ্কালটা হলো চ্যাসিস। তাহলে চ্যাসিসই ওখানে যাবেন, ওখান থেকে কতখানি মাংস ফুলে উঠবে। এই জন্য সে পিছন থেকে, এক ধরনের মহিলার দেখবেন পেটটা সামনের দিকে ভারী, পাছার দিকে সমান, ওখানে মাংস নেই। আমাদের সিপিয়া। তাহলে সিপিয়া বসত বাড়িটা কেন বাচ্চা ফেলে দেয় দেখেন, বাচ্চাটা যে পড়ে যায় 3.5 মাস 5 মাস 7 মাসে পড়ে যায়, কেন পড়ে যায় তাটা দেখেন। তার মানে পিছনের কি হাড় বলে, পেলভিস, হ্যাঁ পেলভিস, এই এসে হাড় দুটো চাপা থাকে। যখন হাড় দুটো চাপা থাকে তখন ওই জরায়ুর সামনের জায়গাটা কম থাকে, বাচ্চাটা যে বড় হবে এটা হতে পারে না বলে বাচ্চা একসময় অ্যাবর্শন হয়ে পড়ে যায়। তাহলে দেখেন এখানেও আমার তার গঠনগতর সাথে কত সুন্দর একটা সাদৃশ্য রয়ে গেছে আমার ঔষধকে পাওয়ার জন্য। এবং মূল কারণটাও পাচ্ছি যে বাচ্চাগুলো কেন পড়ে, আমরা কারণগুলো তো ধরবো এগুলো, বা হরমোনাল কারণ তো আমাদের হোমিওপ্যাথিতে খুবই দুর্বলের লক্ষণগুলো, কিন্তু হরমোনাল কারণগুলোকে আরও সবল করে আমাদের হোমিওপ্যাথিতে অ্যাড করা একান্ত প্রয়োজন, কারণ এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। ঠিক আছে, এই যে মায়াজাম বলেন, চিন্তা বলেন, আবেগ বলেন, রাগ বলেন, যা কিছু, যে হরমোনের প্রভাবটা হয়, আমি রাগ হইলাম একটা অদৃশ্য জিনিস দ্বারা, আমি আবেগ আপ্লুত হইলাম একটা অদৃশ্য জিনিস দ্বারা, কী দেয় আমার হরমোন কিন্তু তখন আমার শারীরিক পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে। আমি কল্পনা করতেছি, পরিবর্তন করছে শারীরিক, তাই শারীরিক পরিবর্তন ঘটাই দিচ্ছে কিন্তু হরমোন। অতএব তাকে অস্বীকার করে বা তাকে পিছিয়ে ফেলে আমরা হোমিওপ্যাথিরা উপরে উঠতে পারবো না। অতএব এই হরমোনাল ব্যাপারটাকে আমাদের আরও সামনে টেনে আনতে হবে এবং খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, আমরা গঠনগতের দিকে আসছি। তাহলে সিপিআর মহিলার গঠনটা আমরা জানলাম। ক্যাটল ফিশের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ক্যাটল ফিশ খুব সুস্বাদু হয় অন্যান্য মাছের কাছে। কেন সুস্বাদু হয়? তার গায়ে কাটা নাই, যেটুকু আছে সেটুকু স্থূল মাংস, ভিতরে শুধু একটা নরম হাড্ডি আছে। অতএব অন্যান্য মাছে ওকে খেতে খুব ভালোবাসবে, এটাই খুব স্বাভাবিক। একত্রে আধা কেজি 1 কেজি একত্রে খেয়ে ফেললো, একেবারে সলিড মাংস। আমরা মাংস কিনতে গেলে সলিড মাংস কিনি না, হাড্ডি কিনতে চাই না। তো আমার ক্যাটল ফিশ তো সলিড, অতএব তাকে তো পছন্দ করবেই। তাহলে এই সলিড যখন হয়, নিশ্চয় সম্ভবত এখানে ঈশ্বরের বা আল্লাহর বা ভগবানের যেই যে ধর্মের হন না কেন, সেখানে তার একটা খেলা আছে। প্রত্যেকটা সৃষ্টির সাথে তার একটা বিশাল যোগসূত্র আছে। এখানে অনেকেই আবার দ্বিমত করবেন যে না, পৃথিবী এমনি সৃষ্টি হয়ে গেছে, এমনি হয়েছে, ন্যাচারাল সব। এই ন্যাচারালি আমি ওদিকে যেতে চাই না, ও নিয়ে তর্ক বিতর্ক হবে, এটা যেতে চাই না। এটা যার মাথার যতটুকু শক্তি সে ওইখান থেকে তার সায়েন্স দিয়ে সে বিচার করে নিয়েন, এটা বিশ্লেষণে যাব না, আর গেলে আলাদাভাবে যাব। আচ্ছা, যাই হোক, তাহলে ধরে নিলাম আল্লাহ তাআলা আমার এরকম সুন্দর সৃষ্টি করে দিয়েছেন। খেজুর গাছের কাটা হয়, আছে না? খেজুর গাছে যদি কাটা না দিত তাহলে ছাগলে খেয়ে ফেলতো, একদম ওর শিকড় পর্যন্ত খেতে, মিষ্টি লাগে। ঠিক আছে, অতএব মিষ্টি বানাই দিয়ে তখন চিন্তা করছে ওরে আমি বড় বানাবো কি করে, এই জন্য কাটা দিয়ে দিয়েছে যে খাইতে গেলে মুখে গুঁতো লাগবে, আস্তে সরে যাবে, নাহলে চারা গাছ কোনোদিন বড় হইতে পারতো না। ও হিসাব আছে যিনি তৈরি করেছেন,
প্রকৃতি করুক আর আল্লাহ করুক, সে প্রকৃতির হিসাব আছে, তিনি করে দিয়েছেন। ক্যাটল ফিশকেও তাই করেছেন, যে তোমার এত সুস্বাদু বানাইলাম, তোমার তো অস্তিত্ব থাকবে না, অনেকে খেয়ে ফেলবা। আরও তো একটা স্বভাব তোমার ভিতরে দিয়ে দিয়েছি পাঁচ করে। কী স্বভাব? তুমি দলবদ্ধভাবে থাকবে না, যে বাঁচবা, একা একা থাকবা, তোমার একাই খেয়ে ফেলবে। তাহলে তোমার একটা আলাদা প্রোটেকশন, আলাদা একটা প্রোটেকশন দিতে হবে পৃথিবীতে টিকে থাকার জন্য। সেই প্রোটেকশনটা কি? ওনার গ্রন্থিতে একটা রস দিয়েছেন, একটা রস দিয়েছেন, যেটা কেউ বলেছে কালো, কেউ বলেছে বাদামি, কেউ বলেছেন খয়েরি। আমরা ধরে নেই কালো খয়েরি বা বাদামি কালো, এভাবে ধরে নিতে পারি, যেহেতু আমি সরাসরি চোখে দেখি না এটা। তাহলে ওরকম একটা দিয়েছেন, এবং ধরে নেওয়া যায় এই কারণের জন্য, পরবর্তী ইতিহাসে আমরা পেয়ে যাব সেটা। যখন এই ক্যাটল ফিশকে অন্য মাছ টার্গেট করে খাওয়ার জন্য বা শিকার করার জন্য, তখন ও আত্মরক্ষার জন্য ছুটে, ছুটতে ছুটতে যখন দেখে যে আর পারছি না, কাছাকাছি এসে গেছে শিকারি, তখন সে ওই যে গ্রন্থি আছে, গ্রন্থিতে আলাদা একটা পাইপ আছে, ওইখান থেকে একটা রস নিঃসরণ করে দেয়। রস নিঃসরণ করলে পানিটা ঘোলাটে হয়ে যায়। কোনো কোনো বই আছে ঘোলাটে, কোনো কোনো বই আছে কালো হয়ে যায়, কেউ আছে বিবর্ণ হয়ে যায়। তাহলে সামনের পানিটা ঘোলা হয়ে গেল। এইবার যে শিকারি পিছন থেকে, শিকারি যে ওরে তাড়া করেছিল, সে ওইখানে এসে কী হলো, ও একটা বিভ্রান্তিতে পড়ে যায়। বিভ্রান্তি, শিকারি গেল কই, ও সামনের দিকে তো কিছু দেখতে পাচ্ছে না, সব গোলা হয়ে গেছে পানি। ও ওই পাশে একটা বিভ্রান্তিতে ঘোরপাক খাইতে থাকে, গেল কই ওর পাশাপাশি খোঁজে। কি কথাটা আসছে? বিভ্রান্তি। আমাদের সিপিআর মহিলাকে নিয়েও স্বামী বিভ্রান্তিতে পড়েছে, যে আল্লাহ কাকে বিয়ে করে এত ঢোল চাকি বাজাই বোঝাই আনলাম, আচ্ছা সে রাত্রে অমিট, বাচ্চায় অমিট, অমুক জায়গায় অক্ষমতা, কতগুলো অক্ষমতা, এ বৌদি আমি কি করব, এ বউ তো সব জায়গায় অক্ষম। সেও একটা বিভ্রান্তিতে পড়ে যায় না? সিপিআর চিন্তা চেতনা কথাবার্তা সেখানেও এরকম অসামান্য কতগুলো আছে। এই জন্য ওই স্বামীও একটা গোলক দাদায় পড়ে যায়, বিভ্রান্তিতে পড়ে যায়। তাইলে আমার মাছেরও চরিত্র ছিল অন্য মাছকে বিভ্রান্ত করা, আমার এই মহিলাও অন্যদের বিভ্রান্ত করে, ইভেন ডাক্তারকেও বিভ্রান্ত করে, সেটা আর একদিন বলবো, সেখানে গেলে লেকচার আরও বড় হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখেন এই বিভ্রান্তিটা সৃষ্টি করলো। এবার ও মাছ পালিয়ে চলে গেল, ওই দেয়াল দিয়ে কালি দিয়ে আচ্ছন্ন করে দিয়ে সে পালিয়ে পকার পাড় দিয়ে চলে গেল। এই যে কালি, এই কালিটা দিয়েই কিন্তু আমাদের সিপিয়া তৈরি। এই যে গ্রন্থির রস, এই রসটাই হলো আমার সিপিয়ার ভেষজ। ঠিক আছে? তাহলে কালি দিয়ে তুমি এত কিছু করো, এবং যে করায় কালি, যে সংরক্ষণ করে, তার চরিত্রের সাথে আমার রোগীর চরিত্রের মিল থাকবে। ঠিক আছে? তাহলে আমার সিপিআর মিনিস্ট্রেশনের দিকে যাই আমরা। সিপিআর মিনিস্ট্রেশন যে হয়, দেখবেন এই সিরাপটার কত রকমের রং। একজনে এসে সুস্থে বলবে না, ওখানেও তার ওই বিবিধ সমস্যা এবং ওখানে অক্ষম। সেই অ্যাকুরেট মিন্স, মিনিস্ট্রেশনের মিন্স, এইটা দেওয়ার সক্ষমতা আমার এই সিপিআর নেই। হয় কালো রং, না হলে বাদামি রং, না হলে খয়েরি রং, না হলে ওই জল রং, বিভিন্ন রঙের অন্য কিছু হয়ে গেছে, আসলটা নেই। ঠিক আছে? এখানেও এক গোলক দাদা। তাহলে দেখেন সেই কষ, সেই কষ থেকে তৈরি। তাহলে এগুলো হলো আমাদের একেবারে ন্যাচারাল সাদৃশ, যেগুলো আমরা সরাসরি দেখতে পাই, যে ভেষজের সাথে সরাসরি সাদৃশ্য, যেগুলো প্রুভিং ছাড়া না। প্রুভিংয়ে তো বিভিন্ন রোগশোক দিয়ে অন্যান্য জিনিসগুলো তৈরি করে নিয়ে আসে, এগুলো কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখতে পারি। তাহলে আমাদের মূল মোরালটা যেটা বলতে চাচ্ছি, ঔষধ পড়ার সময় আপনারা সবাই কাইন্ডলি ভেষজটাকে পড়ে নেবেন। ভেষজটা যদি পড়া হয়ে যায়, আমি মনে করি আপনার 50 বা কারো কারো তার চেয়েও বেশি ঔষধটাকে পড়া হয়ে যাবে। এবং কি হবে, এটা সেট আপটা ভালো হবে, ব্রেনে মনে রাখতে খুব সুন্দর সুবিধা হবে। এমনি হঠাৎ দেখলেন আজকে পড়ে গেলেন যে সিপিআর নাকের উপরে ডোরা কাটা দাগ থাকে, হয়তো কয়েকদিন পর আর ওষুধ পড়েন ভুলেই গেছেন। কিন্তু যদি চিত্রটা একবার দেখে নিতে পারেন, তাহলে আপনার এইটার আর ভোলার কারণ নেই। ওই যে অ্যাপিসমেলের কথা, এখন দেখছেন চোখে ফুলে আছে। আপনি জানেন যে স্যার পড়িয়েছিল যে মৌচাক বানায়, মৌ সবসময় ডালে ঝুলন্ত অবস্থা বানায়। আমার এই রোগীর চোখও তো নিচে ঝুলন্ত অবস্থায় ফুলে আছে। আমার প্যাথোলজিতে রিপোর্টে আসছে ওভারের নিচে সিস্ট ঝুলে আছে। একটু স্মরণ করা যেতে পারে, বা স্মরণ করিয়ে দেবে মেমোরি তখন সহজে। মনে করেন না যে স্যার এই 2-3টের ভিতরে সীমাবদ্ধ আছে। প্রত্যেকটা ভেষজের আমি অতলটা খুঁজছি, যে ভেষজ তুমি কে, তোমার ভিতরে কি আছে, তোমার ভিতরে নিদর্শনটা কি আছে, প্রকৃতি নিদর্শন। অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের ভিতরে নিদর্শন দিয়ে দিয়েছেন। সেই নিদর্শনটা কি, এইটা
আমি খুঁজবো, আপনারা খুঁজতে সহায়তা করবেন, নিজেরাও খুঁজবেন। অনুসন্ধিৎসু পড়া অনেক দূর আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যে পড়ার ভিতরে অনুসন্ধিৎসু থাকবে, যে আমি খুঁজছি, কিছু একটা খুঁজছি, ওই খুঁজে পড়ার ভিতরে আপনার আলাদা একটা প্রাপ্তি ঘটবে, আলাদা কিছু পাওনা ঘটবে। কিন্তু যদি আপনি অনুসন্ধিৎসু না হয়ে পড়তে যান, আপনি অনেক কিছু পাবেন না, চোখ দিয়ে পড়েই গেলেন, ওইটা পড়া হবে না। আমি তাকিয়ে আছি, তাকাই থাকলেই দেখা হয় না, দেখার জন্য আমার মাইন্ড সেট করে আমার সেখানে দেখতে হবে। শিল্পী যখন ছবি আঁকে দেখবেন, আমরা দেখেছি বিভিন্ন নাটক টাটকে দেখেছি, সিনেমায় দেখেছি, নায়িকা আসছে, তুমি দাঁড়াও, আগের জমানায় নাটকে দেখা যেত, এখন আর ওইগুলো দেখেন। এখন দৌড় দিয়ে নাটক টাটকগুলো আগে দৌড়ে ফুচকার দোকানে, আরে দৌড়ে পার্কে, ওই সমস্ত জায়গায় যায়। আর আগের নাটকগুলো আমরা দেখেছি, হঠাৎ করে একদিন পরিচয় হয়েছে, শিল্পী কাঁধে ব্যাগ, নায়ক। এবার এক নায়িকার সাথে দেখা হয়েছে গ্রাম্য, তুমি একটু বসো, তোমার ছবি করি। এবার ও বসছে এক অ্যাঙ্গেলে দিয়ে সুন্দর করে, শিল্পী ওর দিকে একবার তাকায়, আর একবার ওর বোর্ডের দিকে তাকাই তাকাই সুন্দর একটা ওর চেহারার ছবিটা আস্তে আস্তে তুলে নিয়েছে না। একজন হোমিওপ্যাথি ডাক্তার হলো নিখুঁত শিল্পী। রোগীর সমস্ত অবয়ব দেখতে হবে, সমস্ত অভিব্যক্তি দেখতে হবে, কথাটা কোথার থেকে উৎপত্তি, কোথার থেকে উচ্চারিত, কোথার থেকে বলছে, বলছে সব ঠোঁটে, উচ্চারিত জায়গাটা অন্য জায়গায়। একটু আগে যারা আমরা এখানে কয়েকজনে খেতেছেন একটা কথায়, কোথা থেকে উচ্চারিত আসলে? ভিজে গেছে সবার চোখ, টিস্যু পেপার কয়েকটা গেছে, উচ্চারিত জায়গাটা কোথায়? সেই জায়গাটা হলো সেন্ট্রাল। ওইখানে কি সেন্সেশন হয়েছে, কি সেন্স হয়েছে, যার জন্য আমার চোখ ভিজেছে, সেইখানে জানেন চোখের পানি দিয়ে আপনি সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন না। সেই সেন্সের জায়গাটা যেতে হবে। যে চোখের পানি, চোখের পানি কয়েক প্রকার হতে পারে, আবেগে চোখের পানি হতে পারে, অনেক প্রকার হতে পারে, কান্নার জন্য হতে পারে, ব্যর্থতার জন্য হতে পারে, দুঃখের জন্য হতে পারে, অপমানের জন্য হতে পারে, এবং পুরস্কৃত হলেও হতে পারে। আপনাকে পুরস্কার দিলাম, আপনি খুশিতে দুই হা করে খেয়ে দিলেন, দুই চোখ থেকে পানি আসলো। অথচ আমরা কিন্তু এরকম পড়ি, চোখে সহজে পানি আসে, অমুক অমুক ঔষধ, ওর ভিতরে কিন্তু ঢুকানো আছে ওই পুরস্কৃতও ঢুকানো আছে, ওই কান্নাটাও ঢুকানো আছে, অপমানেরটাও ঢুকানো আছে, সব কটা ঢুকানো আছে ওর ভিতরে সিরিয়াল করে। অতএব ওইখান থেকে আপনার বুঝে নিতে হবে সেন্ট্রালে যে এই চোখের পানিটা কার, এই চোখের পানিটা কিসের জন্য, সেখান থেকে আপনার ঔষধ আলাদা হয়ে যাবে। এই জন্য প্রতিটা ঔষধ পড়ার সময় সেন্ট্রাল, প্রত্যেকটা লক্ষণের সেন্ট্রাল সেন্সেশন খোঁজেন, খুঁজে খুঁজে টোটাল একটা কেন্দ্রে এসে ঔষধ নির্বাচন করেন, ইনশাল্লাহ আপনারা ব্যর্থ হবেন না। কিন্তু বাহ্যিকভাবে ঔষধ লক্ষণ নির্বাচন করলে কিন্তু অনেক জায়গায় আমাদের একদম হুবহু লক্ষণ মিলিয়ে দিয়েছেন, যে স্যার আমার রোগীটা না লক্ষণ বলার সময় কেঁদে দিয়েছে, আমি রেপার্টরি দেখে নিয়েছি, কিন্তু ওখানে রেপার্টরির ভিতরে আপনার ঔষধ বিশ্লেষণ করতে হবে। রেপার্টরিতে 4-5টা ঔষধ দেওয়া আছে, ওখান থেকে বিশ্লেষণ করতে হবে যে আমার রোগী কোন উৎপত্তির জায়গা থেকে চোখের এই পানিটা আসলো। রেপার্টরি যে 5টা ঔষধ আছে, সেই 5টার কোনটার কি কারণ, সেগুলোকে আপনারা পার্থক্যকরণ করে নেবেন, তাহলে আর ব্যর্থ হবেন না। নাহলে যদি আবেগে ওইখান থেকে একটা ঔষধ নির্বাচন করা যায় যে এইটা মোটা দেয়া আছে, এটা ফার্স্ট গ্রেড, তাহলে আপনি ধরা পড়ে যাবেন। প্রকৃত হোমিওপ্যাথিকে জানেন এবং হোমিওপ্যাথি থেকে আরেকটু বৈজ্ঞানিকভাবে দেখার চেষ্টা করেন এবং অ্যাপ্লাই করার চেষ্টা করেন বৈজ্ঞানিকভাবে। কারণ হ্যানিম্যান, স্যার স্যামুয়েল হ্যানিম্যান বা গুরু স্যামুয়েল হ্যানিম্যান, আমরা যা করছি এটা আমাদের হাতে তুলে দিয়ে যান নাই। উনি যেটা তুলে দিয়ে গেছেন সেটাকে যথাযথ ব্যবহার করেন, সেটাকে আরও উন্নতভাবে ব্যবহার করেন। উনি যেটুকু পারেন নাই সময়ের অভাবে, বয়সের প্রেক্ষিতে, বিজ্ঞান কোনো জায়গায় একদিন একটা জায়গায় বসে থাকার কথা না, তার কিছুটা ডেভেলপড হতে হবে। সেই মূল জায়গাটা ঠিক রাখতে হবে, তার থিমটা ঠিক রাখতে হবে। আর একটু কীভাবে আমরা নতুন করে চিন্তা করতে পারি, আর একটু সঠিকভাবে চিন্তা করতে পারি, যুগের চাহিদার জন্য আরেকটু কিছু দেওয়া যায় কিনা, তবে মূল জায়গাটা ঠিক থাকতে হবে। তার ফিলোসফি, তার অর্গানন এবং মূল যে জায়গাটা, তার মূল সত্যটা, সেটাকে কেন্দ্র করে এর পরিধিটা আর একটু সুন্দর করা যায় কিনা, সবাই সেই চেষ্টাটা করেন, সেই হোমিওপ্যাথির ডাক্তার হন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।